কেজি বিঘা শস্য লিবে, গম করলে 10 কেজি বিঘা গম লিবে, আবার জমির খরচ লিবে 100 টাকা বিঘা। 3টা ফসল নিলে 3বারই টাকা দেওয়া লাগবে। বরেন্দ্র অঞ্চলে ঘুষ না দিলে মেলে না জমিতে সেচের পানি। অপারেটরদের কাছে জিম্মি সাধারণ কৃষক, প্রতিবাদ করলেই নেমে আসে নির্যাতন। আরও 65,000 ভূমিহীন পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই। জমিসহ ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী। মজবুত স্থাপনা নির্মাণে নকশায় পরিবর্তন, বেড়েছে বরাদ্দ। 3 বছরের মধ্যেই টোকিওর মতো হবে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা। গড়ে তুলতে সহায়তা দেবে জাপান। কমবে যানজট, থাকবে না দুর্ঘটনা, আশা কর্তৃপক্ষের। চীনে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় আবারও সংকটে দেশের পোশাক শিল্প। ফ্লাইট কমে যাওয়ায় স্যাম্পল আসতে সময় লাগছে বেশি, আছে এইচএস কোড জটিলতাও। এবং বাংলাদেশের উল্টো চিত্র কাতারে। রমজান উপলক্ষে কমেছে ভোজ্য তেল সহ 8 শতাধিক পণ্যের দাম। সরকারি নির্দেশনাকে স্বাগত জানালেন প্রবাসীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। সুপ্রিম কোর্টের নবনির্মিত 12তলা ভবন বিজয় 71-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। হত্যা করে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ছোট বোন রেহানা আর আমরা বিদেশে ছিলাম, সেই জন্য বেঁচে গিয়েছিলাম। আমাদেরকে দেশে আসতে দেওয়া হয়নি। এমনকি আমার ছোট বোন রেহানা, তার পাসপোর্টটাও কিন্তু দেওয়া হয়নি, রিনিউ করা হয়নি। আমরা দেশের বাইরে রিফিউজি হিসেবেই কিন্তু 6টি বছর আমাদের থাকতে হয়। এরপর দেশে ফিরে আসার সুযোগ পাই। বাংলাদেশ আওয়ামী লীগ আমার অবর্তমানে যখন আমাকে সভাপতি নির্বাচিত করে, আমি দেশে ফিরে আসি। দেশে ফিরে আসার পরপর আমাদের যে সংগ্রাম, সেটা ছিল বাংলাদেশে 75-এর পর বারবার যে মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা এসেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রতি, যে এই উচ্চ আদালতই রায় দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করে দিয়েছেন। যে এভাবে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল যে অবৈধ, সেই নির্দেশ তারা দিয়েছেন, সেই রায় তারা দিয়েছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাই। কারণ পাকিস্তান আমলে আমরা দেখেছি এই ধরনের অনিয়ম। যেমন আইয়ুব খান একাধারে সেনাপ্রধান, একই সাথে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় দখল করেছিল। আর তারই পদাঙ্ক অনুসরণ করে জেনারেল জিয়াউর রহমান, যাকে খন্দকার মোস্তাক 15ই আগস্টের পর সেনাপ্রধান নিয়োগ করে, কারণ তার সব থেকে ঘনিষ্ঠ ছিল তারা, কারণ তারা ষড়যন্ত্র করেই জাতিপিতাকে হত্যা করেছিল। এবং জিয়ার পদাঙ্ক কাজে বাংলাদেশে ন্যায় বিচারের পথ বন্ধ করে দিয়ে এই সমস্ত খুনি, যারা জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করেছে, শিশু নারীদের হত্যা করেছে, সেই হত্যাকারীদের বিচার না করে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, যার মাধ্যমে খুনিদেরকে পুরস্কৃত করে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়েছিল, তাদের নির্বাচন করার অধিকার দেওয়া হয়েছিল। যুদ্ধাপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, সেই যুদ্ধ অপরাধীদের বিচার বন্ধ করে দিয়ে যারা কারাগারে বন্দী বা সাজাপ্রাপ্ত, এমনকি 7 খুনের আসামি সাজাপ্রাপ্ত, তাদেরকেও মুক্তি দিয়ে এদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল জিয়াউর রহমান। এবং তার পরবর্তীতে তার স্ত্রীও পদাঙ্ক খালেদা জিয়াও সেই একই কাজ করেছিল। সেই যুদ্ধাপরাধীদের তারাই ছিল ক্ষমতায়। আর এদিকে যারা জাতিপিতাকে হত্যা করেছে তারা পেয়েছে পুরস্কার, যুদ্ধাপরাধীরা পেয়েছে পুরস্কার।
যে আদর্শ নিয়ে, যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনা ভুলুণ্ঠিত হয়ে গিয়েছিল। আমি মনে করি এই একটি রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়েছে। সেই সাথে আমি এবং 15 আগস্টে আমরা যারা আপনজন হারিয়েছিলাম, সেজন্য সবসময় আমি আদালত, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে অন্তত এই ন্যায় বিচারটা আমরা পেয়েছি, বিচারহীনতার কালচার থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে। জাতির পিতা সারাটা জীবন তিনি উৎসর্গ করেছেন এদেশের মানুষের জন্য। কাজে আমাদেরও সেটাই লক্ষ্য যে গণতন্ত্রকে সুরক্ষিত করে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশের মানুষ যেন ন্যায় বিচার পায় এবং মানুষের আর্থসামাজিক উন্নতি যেন হয়, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। কাজে আমি এটুকু বলতে চাই, 96 সালে যখন আমরা সরকার এসেছি, সাথে সাথে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যে আমাদের বিচার বিভাগ আরও শক্তিশালী হবে এবং বিচার বিভাগ আমাদের যে 72-এর সংবিধান, যে সংবিধানে জাতির পিতা বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে গেছেন, সেটাও যেন কার্যকর হয়। আমাদের সরকারি সংবিধানের 116 অনুচ্ছেদ আমরা কার্যকর করার পদক্ষেপ নেই এবং বিচার বিভাগের জন্য আলাদা বাজেট বরাদ্দ করা, আর্থিক ব্যবস্থাপনার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতেই ন্যস্ত করা, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার লক্ষ্যে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন উদ্যোগ, সেগুলি আমরা করেছি। তাছাড়া আমাদের আসলে উচ্চ আদালতে ড্রাফটের জন্য আলাদা কোনো কাঠামোই ছিল, কিছুই ছিল না। কাজেই সেই ড্রাফট করার জন্য, কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিই। আলাদা ড্রাফট উইং আমরা তৈরি করি এবং এই ড্রাফট উইংয়ের প্রথম যে আমরা কম্পিউটারটা, সেটা আমরা নিজেরা ক্রয় করে পাঠিয়ে দিয়েছিলাম, আমি দিয়েছিলাম। সেইভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। একটা স্থায়ী আইন কমিশন গঠন করি এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করি, যেটা একান্তভাবে প্রয়োজন। সেই সাথে সাথে বিচারকদের বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থাও আমরা নিয়েছি। তাছাড়া আমাদের দেশে যারা দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষ, তারা বিচার পাওয়ার মতো তাদের আর্থিক সেরকম সক্ষমতা থাকে না, তাই তারা যেন ন্যায় বিচার পেতে পারে সেই পথটা সুনিশ্চিত করার জন্য আমরা আইনগত সহায়তা প্রদান আইন 2000 এটা প্রণয়ন করি এবং তা বাস্তবায়ন করি এবং জেলা জজের নেতৃত্বে আইন সহায়তা কমিটি, স্বতন্ত্র মেট্রোপলিটন সেশন আদালত স্থাপন এবং গ্রামীণ আদালত প্রতিষ্ঠারও উদ্যোগ আমরা গ্রহণ করি। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত প্রতিষ্ঠা করি। সুপ্রিম কোর্টের যে অ্যানেক্স ভবন, সেটাও আমরা নির্মাণ করেছি, কারণ পুরনো ভবনটা আসলে সেটাকে সংস্কার করে সেটাকে যেন আমরা শক্তিশালী করে দিই, পাশাপাশি নতুন অ্যানেক্স ভবন তৈরি করে খুব অল্প সময়ের মধ্যে এটা আমরা করে দিয়ে আরও অধিক বিচারক নিয়োগ দিয়ে বিচার সুবিধাটা মানুষ যাতে পায় সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। সেই সাথে দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি, তখন আরও সুযোগ হয় আমাদের জন্য। তখন আমরা সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম, জাজেস টাওয়ার সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছি। কারণ তখন আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা 2008 সালে নির্বাচনী ইশতেহারে দিয়েছিলাম। করোনা ভাইরাসে যখন মানুষ খুবই দুর্দশাগ্রস্ত এবং একটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে সেই সময় একসাথে মানুষ এক জায়গা হওয়া বা কোর্ট পরিচালনা করাই কঠিন হয়ে যাচ্ছিল। প্রত্যেকেরই জীবনের ঝুঁকি দেখা যাচ্ছিল এবং বহু মানুষকে আমরা হারিয়েছি। সেই সময় আমি চেয়েছিলাম এবং পরামর্শ দিয়েছিলাম যে একটা ডিজিটাল ব্যবস্থায় একটা ভার্চুয়াল কোর্ট চালু করা এবং সেই সাথে কেরানীগঞ্জে যে আমাদের কারাগারটা নির্মাণ হয়, সেই কারাগারের সাথে একই সাথে একটা কোর্ট রুম এবং অন্যান্য সুযোগ সুবিধা আমরা চালু করেছিলাম, যে ভার্চুয়াল কোর্ট নির্মাণ করলেও যেখানে থেকে
মানে বিচারটা কার্যকর করা হবে, বা যে সমস্ত আসামি তাদের বসানোর ব্যবস্থা, বা তারা যাতে ভার্চুয়ালি ওখানে যুক্ত হতে পারে, তাদের বিচারক বা তাদের আইনজীবী যেন থাকতে পারে, সেই সুযোগটাও আমি সৃষ্টি করে তারপর অনুরোধ করেছিলাম মাননীয় প্রধান বিচারপতিকে যে আপনি ভার্চুয়াল কোর্টের মাধ্যমে কোর্ট চালু করেন, তাহলে অন্তত কিছু বিচার চলবে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। আরও 65,000 নিঃস্ব পরিবারকে জমি সহ ঘর দিচ্ছে সরকার। আগের 2টি পর্যায়ের চাইতে 3য় পর্যায়ের ঘর নির্মিত হচ্ছে আরও মজবুত ও টেকসই উপায়ে। এজন্য নকশায় পরিবর্তন আনার পাশাপাশি বাড়ানো হয়েছে ঘর প্রতি নির্মাণ বাজেটও। মুজিব বর্ষে পর্যায়ক্রমে সারা দেশের 9 লাখ পরিবার পাবে জমি সহ ঘর। সাভার থেকে রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। 4টি কন্যা সন্তান নিয়ে জলে ভাসা পদ্মের জীবন মারুফার। নেই নিজের কোনো জমি কিংবা মাথা গোজার ঠাঁই। স্বামীর মৃত্যুর পর পুরো পরিবার পড়ে অথৈ সাগরে। অন্যের দয়ায় নির্ভর জীবন যখন একরকম অর্থহীন, তখনই মারুফার হাতে আসে আলাদিনের আশ্চর্য প্রদীপ। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। এক সময়ের নিঃস্ব দুস্থ মারুফা এখন জমির মালিক। নিজের সেই জমিতে এখন পাকা ঘর, আর মারুফার আঁচলে সেই ঘরের চাবি। কখনো আমি স্বপ্নে দেখি নাই যে আমার জীবনটা এই পর্যায়ে আইসা যাবে আর আমি একটা ঘর পাবো। এই আনন্দে উচ্ছ্বসিত মারুফার 7 বছরের মেয়ে মরিয়মও। কষ্ট কমে যাইব, আমার আর কোনো রাস্তায় বাইরে লাগবো না, খেলাধুলা করতে পারবো, গাছ লাগাইতে পারবো, মুরগি পালতে পারবো। মুজিব বর্ষে সরকারের আশ্রয়ন 2 প্রকল্পের 3য় পর্যায়ে মারুফার মতো জমিসহ ঘর পাচ্ছে 65,000-এরও বেশি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এতদিন মানুষের বাসায় আছিলাম, এখন ঘর পাওয়া নেই, অনেকটা আনন্দ লাগতেছে। আমি শান্তি, আমার ভিতরটা শান্তি আছে, বরফ হয়েছে, শীতল হয়ে গেছে, আমি ঘর পাইছি। পূর্বের কিছু তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি রোধে এ পর্যায়ের ঘরগুলো তৈরি হচ্ছে আরও মজবুত ও টেকসই উপায়ে। পূর্বের নকশায় পরিবর্তন এনে এবার ঘর প্রতি 90,000 টাকা বাজেট বাড়িয়ে খরচ করা হচ্ছে 2,60,000 টাকা। ফাউন্ডেশনে সিসি ঢালাই এবং ব্রিক্স সরানোর মাধ্যমে এটিকে অধিকতর স্ট্রেংথেন করার চেষ্টা করা হয়েছে। এসডিজির 8টা টার্গেটকে বাস্তবায়ন করা হচ্ছে, এবং এই কাজটি কোনো ট্র্যাডিশনাল প্রজেক্ট না, এই কাজটা প্রতিদিনই রিভিউ হচ্ছে। এটা একটা লিভিং ডকুমেন্ট। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে হস্তান্তরকৃত প্রায় 1,18,000 এবং বর্তমানে নির্মাণাধীন এমন 65,000 ঘরের মাধ্যমে সারা দেশের প্রায় 2 লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেতে যাচ্ছেন মাথা গোজার ঠাঁই। আগের চেয়ে অনেক মজবুত, টেকসই এবং দুর্যোগ সহনশীল এমন ঘর পেয়ে একসময়ে দুঃখ কষ্টে জর্জরিত এই মানুষগুলো এখন স্বপ্ন দেখছেন আগামীর সুখী, সমৃদ্ধ ও উন্নত জীবনের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সাভার, ঢাকা। যে ফসলে কৃষকের বেঁচে থাকার ভরসা, তা আবাদ করতেই জমা দিতে হয় সেই ফসলের কিছু অংশ। বরেন্দ্র অঞ্চলের কৃষককে সেচের পানি পেতে হয় ধান আর অর্থের বিনিময়ে। এ নিয়ে মুখ খুলে অপারেটররা জমিতে পানি দেয়া বন্ধ করে দেওয়ার পাশাপাশি মারধরও করেন কৃষককে। সাইফুর রহমান রকির রিপোর্ট। 10 কেজি বিঘা শস্য লিবে, গম করলে 10 কেজি বিঘা গম লিবে, আবার জমির খরচ লিবে 100 টাকা বিঘা। ওকে যে জমি না দিবে সেই জমিতে পানি দিবে না। ফসল আর অর্থের বিনিময়ে আবাদি জমিতে মেলে পানি। কৃষকদের এমন জিম্মি করেই সেচের ব্যবস্থা করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এতে ধার দেনার বোঝাই কুলকিনারা না পেয়ে দিশেহারা হয়ে পড়েন ক্ষুদ্র চাষিরা। ডিপ যার আবাদদার, ডিপ যার চাষাবাদদার, তো এই প্রতিপাদ্যে তো আসলে খুচরা কৃষকগুলো কুলিয়ে উঠতে পারে না। এমন নানা অভিযোগেও যখন কর্তৃপক্ষের টনক নড়ে না, তখন অনেকটা বাধ্য হয়েই বেঁচে থাকার ফসল ফলাতে মাঠে ছোটেন চাষিরা। 177 বিঘার ওপর যে 200 বিঘা 250 বিঘা করছে, এটার জন্য তো আমাদের এই সাধারণ কৃষকের আরো কৃষকের ক্ষতি হচ্ছে। আমার প্রতিটা কাজ হইল খালি দুর্নীতিবাদের দিকে। অনিয়মের বিষয়ে অভিযোগ করলেও উল্টো নির্যাতনের শিকার হন তারা। এমনকি সেচের পানি থেকেও বঞ্চিত হন। হাতুড় দিয়ে, রড দিয়ে, ড্রাইভার ছেলে এবং আবার ভাই ভাগ করলে 7 জন মিলে আমাকে মারি। জনগণের টাকা দিয়ে ডিপ বসালছে, বসালে বললে যে আমার বাপের টাকা দিয়ে ডিপ বসালছি, তোর বাপের টাকা দিয়ে তোর মতন ডিপ চালাতে হবে। পুরাটা সিন্ডিকেটের সাথে মনে করেন কি যে আমরাকে জড়িত করে রেখে দিয়েছে। আসলে 3টা ফসল নিলে 3 বারই টাকা দেওয়া লাগবে। অপারেটররা নিজেদের দায় স্বীকার করে নিলেও টনক নড়ছে না বিএমডি এর। বিঘা ভূমি বছরে একবার 5 কেজি করে। আপনি যে 2বার বললেন, 2 মৌসুমে এটা রিয়ার খুব কম। না ওরকম না, ওরকম না, এই যে আছে কি জিজ্ঞেস করেন। এগুলো আমরা মনিটরি করি। কিছু কিছু ক্ষেত্রে ধরো যে আছে যেগুলো হয়তো কিছু প্রভাবশালী ব্যক্তি আছে,
যারা সমাজে প্রভাবশালী ব্যক্তি তারা এগুলো প্রভাবগুলো খাটায় এই কাজ করে কিন্তু। রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলায় বিএমডিএর 15,796টি গভীর নলকূপ রয়েছে। সেচের আওতায় রয়েছে 5,40,000 হেক্টর জমি। এছাড়া 1992 সালে প্রতিষ্ঠিত বিএমডিএর আওতায় সুবিধাভোগী কৃষক রয়েছে প্রায় 4.5 লাখ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চীনে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় আবারও সংকটে দেশের পোশাক শিল্প। ফ্লাইট কমে যাওয়ায় স্যাম্পল আসতে সময় লাগছে বেশি, আছে এইচএস কোড জটিলতাও। এই অবস্থায় কারখানার উৎপাদনের সমস্যার পাশাপাশি বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পাঠাতে হিমশিম খেতে হচ্ছে। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গার্মেন্ট শিল্পে কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশ এখনও পুরোপুরি চীনের উপরেই নির্ভরশীল। সেখানে কোনো জটিলতার সৃষ্টি হলে তার প্রভাব পড়ে এখানকার গার্মেন্ট শিল্পে। বাংলাদেশ যখন করোনা স্থবিরতা কাটিয়ে বিশ্বজুড়ে তৈরি পোশাক পাঠাতে প্রস্তুত, তখনই দেখা দিচ্ছে একের পর এক জটিলতা। বিশেষ করে চীন থেকে স্যাম্পল ও ডকুমেন্ট আসতে সময় লাগছে বেশি। কারখানায় তৈরি পোশাকে কোন কাপড়, সুতা এবং অন্যান্য উপকরণ ব্যবহার হবে তার স্যাম্পল যেমন চীন থেকে আনতে হয়, তেমনি পণ্য আমদানি ডকুমেন্টস আসে চীন থেকেই। আগে আমাদের চায়না থেকে ম্যাক্সিমাম 5 দিনের ভিতর ডকুমেন্ট চলে আসতো। ইদানিং যেটা হচ্ছে দেখা যাচ্ছে সেটা 10-12 দিন লেগে যাচ্ছে। স্যাম্পল বানানোর পরে স্যাম্পলটা আমি ইউএসএ কাস্টমারের কাছে পাঠাবো। আলটিমেটলি টোটাল শিপমেন্টই জড়িত এটার সাথে। আগে চীনসহ তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অন্তত 5টি বিমান আসতো গার্মেন্টসের স্যাম্পল এবং ডকুমেন্টস নিয়ে। কিন্তু চীনে নতুন করে করোনা সংক্রমণ শুরু হয়, বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে লকডাউন। এতে ফ্লাইট আসার পরিমাণ একেবারে কমে যাওয়ায় বেকায়দায় পড়ছে দেশের গার্মেন্ট শিল্প। রিসেন্টলি দেখতেছেন আপনার চায়নাতে আবার লকডাউন শুরু হয়েছে। এসবগুলোর কারণে কিন্তু আমরা আগের মতো স্মুথলি আমরা স্যাম্পলিং পাই না, যার ধরুন আমরা প্রোডাক্ট ডেভেলপ করতে সময় লাগে। তবে বাংলাদেশে পণ্যের এখনও নতুন এইচএস কোড আপডেট না হয় জটিলতার সৃষ্টি হয়েছে। ফলে চীন থেকে স্যাম্পল আসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে দাবি করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। সবগুলা বন্ডের এই এইচএস কোডগুলো কালেকশন করে একসাথে সবার থেকে কালেকশন করে দেওয়া, এটা একটা কঠিন সমস্যা ব্যাপার। এই জন্য সমস্যাগুলো কিন্তু প্রকট হচ্ছে। করোনা স্থবিরতা কাটিয়ে 2020-21 অর্থ বছরে বাংলাদেশ 31.45 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি করেছে বিভিন্ন দেশে। এসব পণ্য তৈরির ক্ষেত্রে 80 থেকে 90% কাঁচামালের রপ্তানিকারক চীন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রতিষ্ঠার প্রায় 50 বছর পর অবশেষে সিসি ক্যামেরার আওতায় এসেছে বেনাপোল স্থলবন্দর। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্ট যাত্রীর যাতায়াতের যে গতিবিধি, সেটা এখন পুরোটাই কিন্তু বেনাপোল স্থলবন্দরের যে সিসি ক্যামেরার আওতায় এসেছে। অর্থাৎ বেনাপোল বন্দরের আমদানি পণ্য প্রবেশদ্বার থেকে শুরু করে পণ্য খালাস এবং পাসপোর্ট যাত্রী আগমন এবং বহির্গমন পুরোটি কিন্তু প্রত্যেকটা মুহূর্ত কিন্তু এখন বন্দরের যে প্রশাসনিক ভবনের যে সিসি ক্যামেরা রুম আছে, সেখানে বসে কিন্তু সিসি ক্যামেরায় সম্পূর্ণটা পর্যবেক্ষণ করছে বন্দর কর্তৃপক্ষ। আমরা সকালে বেনাপোল স্থলবন্দর এলাকার আমদানি পণ্য প্রবেশদ্বার, বাইপাস সড়ক, ভারতীয় ট্রাক টার্মিনাল, বাংলাদেশ ট্রাক টার্মিনাল, প্যাসেঞ্জার টার্মিনাল, বাস টার্মিনাল, ঢাকা কলকাতা মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ স্থানে দেখেছি যে 375টি সিসি ক্যামেরা বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে এবং এইসব সমস্ত সিসি ক্যামেরায় বাণিজ্যিক কার্যক্রম পুরোটাই গতিবিধি তার পর্যবেক্ষণ করছে বন্দর কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা আমাদেরকে যেটি বলছেন, বেনাপোলের বন্দরের গুরুত্ব সবচেয়ে বেশি হলেও এতদিন সিসি ক্যামেরার আওতায় না থাকায় বেনাপোল বন্দরে কিন্তু আমদানি পণ্য চুরি, মাদক প্রবেশ, দুর্বৃত্তায়ন কর্মকাণ্ড সহ নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতো। ফলে স্বাভাবিক বাণিজ্য যেমন ব্যাহত হতো, তেমনি কিন্তু সরকারের রাজস্ব আয়ের বিরূপ প্রভাব পড়তো। এখন সিসি ক্যামেরা, এই ক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি ছিল যে পুরো বেনাপোল বন্দরটাকে সিসি ক্যামেরার আয়ত্তে নিয়ে আসার। দীর্ঘদিন পরে হলেও এই সিসি ক্যামেরার আয়ত্তে আসায় কিন্তু ব্যবসায়ীরা বলছেন এখন যেমন বাণিজ্যিক নিরাপত্তা বেড়েছে, তেমনি কিন্তু এখানে যে আমদানি বাণিজ্যিক যে গতি, সেটি কিন্তু
বৃদ্ধি পাবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে যেটি বলেছেন যে গত বছর সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়, তবে করোনার কারণে সিসি ক্যামেরা কাজ শেষ করতে তাদের একটু বিলম্ব হয়। তবে এখন পুরো বন্দর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসেছে এবং বাণিজ্যিক এবং পাসপোর্ট জাতীয় যে যাতায়াতের যে গতিবিধি সেটি বন্দর কর্তৃপক্ষ ঘরে বসে সেটি কিন্তু তদারকি করতে পারছেন এবং এতে কিন্তু বাণিজ্যিক নিরাপত্তা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা অনেকটা নিশ্চিত হবে বলে বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে কিন্তু বেনাপোল স্থল বন্দর দিয়ে ব্যবসায়ীদের বাণিজ্যে প্রচুর পরিমাণ আগ্রহ রয়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দরের থেকে যে বেনাপোল বন্দর এলাকায় পুরোটা এখন সিসি ক্যামেরার আয়ত্তে এসেছে তার সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দর এলাকায়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার, শিক্ষাবিদ মুনতাসির মামুন সহ 50 জন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠককে সম্মাননা প্রদান করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। বুধবার রাজধানীর একটি হোটেলে নগদ ও বাংলা ট্রিবিউনের যৌথ উদ্যোগে প্রকাশিত জয় বাংলা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। বইটিতে সম্মাননাপ্রাপ্ত 50 জন বীর মুক্তিযোদ্ধার বিস্তারিত সাক্ষাৎকার সংকলন করা হয়েছে। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিশেষ আয়োজন চরমপত্র পরিবেশন করা হয়। 1,60,00,000 গ্রাহক নিয়ে দেশের সর্বোচ্চ আমানত ও বিনিয়োগকারী ইসলামী ব্যাংক লিমিটেড 40 বছরে পদার্পণ করেছে। বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বলেন, অন্তত 84 লাখ মানুষের কর্মসংস্থান করতে সক্ষম হয়েছে ইসলামী ব্যাংক। এছাড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকেও আর্থিক সেবার আওতায় আনার কাজ চলছে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্য কর্মকর্তারা। কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে ৫ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট 2022। এতে অংশ নিয়েছেন কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি বিদেশি সদস্য সহ দেশের প্রায় 700 জন গলফার। আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং জিওসি মেজর জেনারেল জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রানার গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান হাফিজুর রহমান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 3 দিনব্যাপী 5ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট 2022-এর আয়োজন শেষ হবে আজ। পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোজ্য তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ 8 শতাধিক পণ্যের দাম কমালো কাতার সরকার। রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত কাতারের সব বাজার ও সুপার শপকে দেশটির সরকারের নির্দেশ মেনে পণ্য বিক্রি করার নির্দেশনা জারি করা হয়েছে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোজ্য তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ 8 শতাধিক পণ্যের দাম কমালো কাতার সরকার। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় কাতারের সব বাজার ও সুপার শপকে রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত সরকারের এই নির্দেশনা মেনে পণ্য বিক্রি করার নির্দেশনা জারি করেছে। কাতার সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আসছে মাহে রমজান উপলক্ষে কাতার সরকার 800 জিনিসের এবং দ্রব্যমূল্যের দাম কমিয়েছে। যে সমস্ত জিনিসের দাম কমানো হয়েছে তাদের মধ্যে রয়েছে আটা, ময়দা, সুজি। মানবিক দিক বিবেচনা করে নিত্য প্রয়োজনীয় প্রায় 800 পণ্যের দাম কমিয়ে দিয়েছে। এই জন্য কাতার সরকারকে অসংখ্য ধন্যবাদ। কাতারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মূল্য কমানো পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, ময়দা, দুধ ও ডেইরি সামগ্রী, মিনারেল ও বোতলজাত পানি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, শাকসবজি, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, ডিম, লবণ, ভোজ্য তেল সহ মোট 8 শতাধিক পণ্য। দেশটির সরকারের নির্দেশনা না মেনে জিনিসপত্র বেশি দামে বিক্রি করলে সুপার শপগুলোকে করা হবে জেল জরিমানা। সময় সংবাদ, কাতার। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 10 কেজি বিঘা শস্য লিবে, গম করলে 10 কেজি বিঘা গম লিবে, আবার জমির খরচ লিবে 100 টাকা বিঘা। 3টা ফসল নিলে 3 বারই টাকা দেওয়া লাগবে। বরেন্দ্র অঞ্চলে ঘুষ না দিলে মেলে না জমিতে সেচের পানি। অপারেটরকে কাছে জিম্মির সাধারণ মানুষ, প্রতিবাদ করলে নেমে আসে নির্যাতন।
আরও 65,000 ভূমিহীন পরিবার পাচ্ছে মাথা গোজার ঠাঁই। জমি সহ ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী। মজবুত স্থাপনা নির্মাণে নকশায় পরিবর্তন, বেড়েছে বরাদ্দ। এবং চীনে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় আবারও সংকটে দেশের পোশাক শিল্প। ফ্লাইট কমে যাওয়ায় স্যাম্পল আসতে সময় লাগছে বেশি, আছে এইচএস কোড জটিলতাও। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।